আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ, আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বৈশাখী টেলিভিশনের মাহে রমজানের বিশেষ আয়োজন বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান রমজানের স্বাস্থ্য ভাবনা, পাওয়ার্ড বাই বিআরবি কেবলসে। আপনাদের সাথে অনুষ্ঠান উপস্থাপনায় থাকছি আমি ডক্টর তাসমিয়া আহমেদ হুমা। আমরা সাধারণত পুড়ে যাওয়া বলতে কি বুঝি? আগুনে পুড়ে যাওয়া? আগুন ছাড়াও কি অন্য কিছুতে পোড়া সম্ভব? অথবা পুড়ে গেলে তারপরে কি হয়, কি সমস্যা হয়, সুস্থভাবে কি ফিরে আসা যায় কিনা আগের জীবনে? এই সমস্ত বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমরা যে বিষয়টি ঠিক করেছি আলোচনা করব সেটি হচ্ছে পোড়া দুর্ঘটনায় সচেতনতা ও প্রতিকার। এবং এ বিষয়ে কথা বলতে আমাদেরকে জানানোর জন্য বিভিন্ন ব্যাপারে আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন বাংলাদেশের একজন স্বনামধন্য চিকিৎসক ডক্টর অভিজিৎ সরকার, সহকারী অধ্যাপক, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। আমরা এই বিষয়ে কথা বলবো যেহেতু সরাসরি অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে, তাই স্ক্রলে দেখানো নম্বরে ডায়াল করে আপনারা জেনে নিতে পারবেন আপনাদের প্রশ্নের সম্ভাব্য উত্তরগুলো। চলে যাচ্ছি আলোচনায়। কেমন আছেন? জি, ভালো আছি। পোড়া, আমরা কিন্তু পোড়া বলতেই বুঝি যে আগুনে পুড়ে যাওয়া। একটু যদি জানতে চাই যে আসলে শুধুই কি মানুষ আগুনে পুড়ে নাকি পোড়ার আসলে আরো রকম ভেদ আছে? আচ্ছা, আসলে প্রথমে বলতে চাই পোড়া রোগীদের এই সমস্যাটা আমাদের দেশে খুব প্রকট একটা সমস্যা। কারণ হচ্ছে আমি যে হাসপাতালে কাজ করি সেখানে প্রতিদিনই এই ধরনের রোগী আমাদের দেখতে হয়। তো সেখানে শুধু যে আগুনে পুড়ে আসে এরকম না, সেখানে দেখা যায় যে ছোট বাচ্চারা আসে। বেশিরভাগ ক্ষেত্রে ছোট বাচ্চারা গরম পানি বা তরকারি অথবা চা, দুধ এগুলা পড়ে গিয়ে বার্ন হয়ে আসে। তো এটাও একটা পোড়ার আমরা বলি যে গরম কোনো তরল পদার্থ দিয়ে পুড়ে যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় বৈদ্যুতিক আগুনে পুড়ে যায়। সেটা আবার বিভিন্ন ধরনের হয়। সরাসরি বৈদ্যুতিক তার ধরে ফেলে বা যারা ইলেকট্রিকের কাজ করে তারা কাজ করতে গিয়ে পুড়ে যায়। এটা আমরা কন্ট্যাক্ট বার্ন বলি। আবার অনেক ক্ষেত্রে বৈদ্যুতিক তারগুলার সংযোগের কারণে আগুন জ্বলে যায়। সেটা দিয়ে আবার আমরা যেটা সাধারণত বাসাবাড়িতে পাই যে রান্নাঘরের আগুনে পুড়ে যায়, এটার মতো বৈদ্যুতিক আগুনেও এরকম পুড়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে পেশেন্ট আসে আমাদের কাছে কেমিক্যাল বার্ন হয়, যে রাসায়নিক পদার্থ, সেগুলা দিয়ে অনেক ক্ষেত্রে আপনারা জেনে থাকবেন যে আগে এটা বেশি হতো যে আপনার কারো প্রতি যদি আপনার শত্রুতাবশত অ্যাসিড বা দিয়ে বার্ন করে ফেলতো, তো এটাও এক ধরনের পোড়া। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনার এক্সপ্লোশন হয় আপনার লাস্ট কতদিনে অনেকগুলো এক্সপ্লোশন হয়েছে কিন্তু আমাদের এক্সপ্লোশন, দেশে। ওই এক্সপ্লোশনের কারণে বিভিন্নভাবে বার্ন হয়ে থাকে। একটা হচ্ছে আপনার ডিরেক্ট আগুনের কারণে বার্ন হতে পারে, আবার এক্সপ্লোশনের কারণে কোনো গরম পদার্থ এসেও পড়তে পারে। তো পোড়াটাকে আমরা বিভিন্নভাবেই বলি, যে এক হচ্ছে আগুনে পড়ে গিয়ে হয়, গরম পানিতে পড়ে গিয়ে হয়, ইলেকট্রিক বার্ন হয়, আবার কেমিক্যাল বার্ন। এই কটা পদ্ধতিতেই সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই পড়ে যায়। আর বাংলাদেশে কোন ধরনের বার্নের রোগী বেশি পান? বাংলাদেশে আমরা সবচেয়ে বেশি পেয়ে থাকি আগুনে পোড়া রোগী। আগুনে পোড়া রোগী। এবং এটা বেশি হয়ে থাকে আমাদের যারা বয়স্ক মানুষ, তাদের ক্ষেত্রে আগুনে পোড়াটা বেশি হয়। আর বাচ্চাদের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি পেয়ে থাকি তরল পদার্থ দিয়ে, গরম পানিতে, বিশেষ করে শীতকালে। এখন নর্মালি একটু একদম নর্মাল থেকে আসি যে আমরা যখন ঘরোয়া কাজকর্ম করি, ঘরের কাজের মধ্যেও অনেক সময় দেখা যায় চুলার থেকে গায়ে আগুন লেগে গেছে, অথবা গরম পানি যেটা বললেন বাচ্চাদের গায়ে পড়ে গেছে। তো একটু জানতে চাইবো যে হঠাৎ করে যখন এভাবে আগুন লেগে গেছে, কাজ করতে করতে আগুন লেগে গেল, সেই সময় বা প্রাথমিকভাবে আসলে কি করা উচিত বা কি করলে আমরা আসলে বেঁচে যেতে পারি? কারণ আলটিমেটলি জানি দেরি হয়ে গেলেই কিন্তু বেঁচে থাকার সম্ভাবনাটা কমে যায়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। আসলে যখন পুড়ে যায়, আমরা হসপিটালগুলোতে অনেক রোগীকে দেখি, তারা টুথপেস্ট গায়ে দিয়ে আসে পোড়া অংশটাতে। আবার কেউ কেউ ডিমের সাদা অংশটা সারা গায়ে দিয়ে আসে। অদ্ভুতভাবে আমরা দেখতে পাই কেউ কেউ হলুদ লাগিয়ে আসে, গায়ে হলুদ লাগিয়ে এসে তাদের ধারণা যে এগুলো দিলে হয়তো বা পোড়া অংশটা কমে যাবে এবং তাড়াতাড়ি যে বার্নিং সেন্সেশনটা থাকে সেটা লাঘব হয়ে যাবে। কিন্তু এগুলো আসলে মানে উপকারের চেয়ে ক্ষতিই বেশি করে। তা আমাদের মেসেজটা হচ্ছে, যদি কোনো অংশ পুড়ে যায় তবে দ্রুত তাকে ওই স্থান থেকে সরিয়ে আনতে হবে
এবং 20 থেকে 25 মিনিট শুধু রানিং ট্যাপ ওয়াটার যেটা আমরা বলি, আচ্ছা বাড়িতে যে ট্যাপ ওয়াটার থাকে সেই ট্যাপ ওয়াটার। অনেকে আবার বরফ ব্যবহার করে জি। সুদিং ইফেক্ট পাওয়ার জন্য। আসলে শুধু রানিং ট্যাপ ওয়াটার 20 থেকে 25 মিনিট দিলেই তাপমাত্রার পরিমাণটা কমে যায়। এটা আমাদের একটা মেসেজ, এটা আসলে আমরা বারবার বলে আসতেছি, তারপরেও এই জায়গায় আমাদের একটা ভুল হয়। এটা প্রাথমিক ভুল হয়। আর দ্বিতীয় ভুলটা যেটা হয় যে আমরা হসপিটালে নিয়ে যেতে অনেক সময় দেরি করি। হসপিটালে নিয়ে যাওয়াটা যদি অনেক বড় জায়গা পুড়ে যায় বা শিশুদের বা একেবারে বৃদ্ধদের যদি পুড়ে যায়, তাহলে দ্রুত হসপিটালে নিয়ে না গেলে আপনার প্রথম যে গোল্ডেন আওয়ারগুলো থাকে, যে আমরা বলি যে ফ্লুইড রিসাসিটেট করার জন্য, যে ওই সময়টা পার হয়ে গেলে রোগীর অবস্থা আসলে বেশি খারাপ হয়ে যায়, তখনই তার ঝুঁকির মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, যদি এরকম কখনো হয়, এটা ইন্ডিভিজুয়াল কারো ক্ষেত্রে বলছি, যে বাসায় কেউ নাই, একজন আগুন লেগে গেছে গায়ে, বা সে যদি নিজেকে সেভ করতে চায় সেই ক্ষেত্রে, তাহলে তাকে সরাসরি কি করা উচিত? মানে যে যে কোনো জায়গায় যে গায়ে পানি ঢেলে দেওয়া উচিত, বা কি করা উচিত হ্যাঁ, প্রাথমিকভাবে? পানি ঢালাটাকেই আমরা বলি যে প্রাথমিক কাজ। আচ্ছা পানি ঢেলে দিতে হবে, আর অবশ্যই তাকে অন্যের সাহায্যের জন্য চিৎকার করতে হবে। আচ্ছা চিৎকার আচ্ছা করতে হবে যেন আশেপাশের কেউ তাকে সাহায্য করতে আসে, এবং সেই আগুনের যে, যদি গায়ে আগুন লেগে যায়, কাপড়ে আগুন লেগে যায়, সেগুলো সরিয়ে ফেলার চেষ্টা খুলে করতে ফেলা হবে। দরকার। আগুনে পোড়া রোগীর কথা কিছুটা জানলাম, একটু শুনি যে ওই বাচ্চাদের গায়ে যখন গরম পানি পড়ে যায়, বাবা মারা কিন্তু খুব ভয় পেয়ে যায়, বড় বড় ফোস্কা তৈরি হয়ে যায়। আবার অনেকে দেখি ফোস্কা গেলে দিয়ে দিয়ে আসে, যাতে ফোস্কাটা বেশি না বাড়ে, এরকম একটা চিন্তা ভাবনা থাকে। একটু জিজ্ঞেস করবো আসলে এরকম ক্ষেত্রে কি করা উচিত? আচ্ছা, শিশুদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই গরম পানিতে বা তরল পদার্থে বার্ন হয়। তো এটা শিশুদের চিকিৎসাটা একটু সেনসিটিভ। এইটা আপনি যেটা বললেন যে ফোস্কাটা বাসায় গেলে দিয়ে চিকিৎসা করতে চায়, এটা আসলে কখনোই করা উচিত না। জি। কারণ এতে ইনফেকশনের সম্ভাবনাটা বেড়ে যায়। আর শিশুদের ক্ষেত্রে আমরা বলি যে বড়দের তুলনায় অল্প বার্ন হলেও সেটা হসপিটালে নিয়ে যেতে হবে এবং হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হয়। কারণ তাদের ক্ষেত্রে আপনার ফ্লুইড লসটা অনেক বেশি হয়। তাদের ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এইজন্য তাদের খাওয়া-দাওয়ার ব্যাপারটাও নজর দিতে হয়। পরিমাণ মতো তারা প্রোটিন জাতীয় খাবার বা ওন্ড হিলিংয়ের জন্য যেসব খাবারগুলো দরকার, আমরা বলি যে ভিটামিন সি সমৃদ্ধ যেসব খাবার, এগুলা বেশি করে খেতে বলা হয়। আর তাদের ফ্লুইড ইমব্যালেন্স হয়ে যাওয়ার চান্স থাকে বলে আমরা যেসব পেশেন্টদের হসপিটালে ভর্তি করাতে হয়, তাদের তো আমরা স্যালাইন দিয়ে হসপিটালে চিকিৎসা করি। আর যাদেরকে আমরা চিকিৎসা দিয়ে ছেড়ে দিই, তাদেরকে আমরা বলে দিই যে বাসায় যেন বেশি করে ওরসালাইন, লেবুর শরবত বা পানি জাতীয় খাবার বেশি খাওয়ানোর জন্য, আচ্ছা যেন ডিহাইড্রেশনটা না হয়। আচ্ছা, এই আগুনে পোড়া বা পোড়া রোগীর ক্ষেত্রে বলবো যে আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে রোগীদেরকে আর বাঁচানো যায় না। তো আসলে পোড়ার ব্যাপারটা যদি একটু ইন ডিটেলসে জানতাম, যে কোন পর্যায়ে গেলে আর বাঁচানো সম্ভব হবে না, বা আমি কোন পর্যায় পর্যন্ত চিকিৎসা আছে আমাদের কাছে? আচ্ছা, এটা আসলে পোড়া রোগীদের ক্ষেত্রে আমরা বলি যে পার্সেন্টেজ অফ বার্ন। আচ্ছা যে অনেক সময় আমাদেরকে রোগীরা এসে ওনারা অনেকেই জানেন এখন পার্সেন্টেজ অফ বার্ন কত জিজ্ঞাসা করে, যে কত জি ভাগ পুড়ে গেছে শরীরের। তো এটা আসলে সিভিয়ার বার্ন আমরা যেটাকে বলি, যে বাচ্চাদের ক্ষেত্রে যদি 10%-এর বেশি পুড়ে যায় শরীরের, আর বড়দের ক্ষেত্রে আমরা বলি যে 20%-এর বেশি যদি পুড়ে যায় শরীরের, তাহলে এটা আমরা সিভিয়ার বার্ন বলি এবং হাসপাতালে ভর্তি হতে বলি। তো 10% বা 20% বার্ন হলেই রোগী মারা যাবে, ব্যাপারটা এরকম না। এটার সাথে আরও কিছু যদি উপসর্গ থাকে, যেমন 10% বার্ন হয়ে গেছে কিন্তু একটা বদ্ধ ঘরে বার্ন হয়েছে, যেটা আচ্ছা আমরা কনফাইন্ড স্পেস বলি, যে ওখানে ধোঁয়ার সাথে সাথে শ্বাসনালীটা পুড়ে যায়। আচ্ছা তো এইটা 10%ই হোক বা 1% না থাকলেও যদি শ্বাসনালী পুড়ে যায়, সেই রোগীটার মৃত্যু ঝুঁকি অনেক বেশি। তো এই জন্য পার্সেন্টেজ অফ বার্ন যেমন একটা মৃত্যু ঝুঁকি বাড়িয়ে দেয়, তার সাথে সাথে যে কেমন স্পেসে বার্নটা হলো, যে বদ্ধ জায়গায় আপনারা দেখে থাকবেন যে গত কয়েকদিনের কয়েকটা ইনসিডেন্সের কথা, যেমন ঘরে যে বার্নগুলো হয়েছে, জি তাদের ক্ষেত্রে প্রত্যেকেই শ্বাসনালী পুড়ে গিয়েছে। তো শ্বাসনালী পুড়ে গেলে এটার ঝুঁকিটা অনেক বেড়ে যায়। হ্যাঁ, তো আর একটা হচ্ছে যে ইলেকট্রিক বার্ন, যেটা আমরা বলি যে অনেক সময় দেখা যায় যে আমাদের বারান্দার পাশের যে ইয়েগুলো আছে, সেখান দিয়ে ইলেকট্রিক তার যাচ্ছে। জি তো এটা আসলে মানে স্বাভাবিকভাবে এটা যাওয়ার কথা না, কিন্তু ওই তারগুলা বাচ্চারা কৌতূহলবশত লাঠি দিয়ে আঘাত করতে যায়।
তো এদের ক্ষেত্রে দেখা যায় যে ডিরেক্ট ইলেকট্রিক কন্ট্যাক্ট বার্ন হয়। তো এই বার্নগুলোতে মৃত্যু ঝুঁকি অনেক বেশি থাকে। আচ্ছা। আর অন্যান্য বার্নের মধ্যে আমরা আগুনে পোড়া বার্নগুলোর ক্ষেত্রে যদি বেশি এরিয়া পুড়ে যায় শরীরের, সেক্ষেত্রে ঝুঁকিটা বেশি। পোড়া দুর্ঘটনা যাতে না ঘটে, এই যে আমি আগেই বলছিলাম যে সিলিন্ডার বাস্ট করে যায়, আমাদের বিভিন্নভাবে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে যায়, এগুলো যাতে না হয়, এগুলো থেকে যাতে আমরা ভালো থাকতে পারি, আমাদের আসলে কি কি স্টেপ নেওয়া উচিত? এই পোড়া দুর্ঘটনা যদি আমরা কমাতে চাই, জি। সেক্ষেত্রে সচেতনতাই একমাত্র সমাধান। এই সচেতনতাগুলো আমাদের অন্তত 3টা স্তরে করতে হবে। একটা হচ্ছে পারিবারিকভাবে, একটা আমরা করতে পারি স্কুল পর্যায়ে, আর একটা করতে হবে সামাজিকভাবে। পারিবারিকভাবে আমাদের শিক্ষা দিতে হবে যেন শিশুরা রান্নাঘরের কাছে না যায়। তারপরে আমরা যে গ্যাসের চুলা বা সিলিন্ডার ব্যবহার করি, সেখানে গ্যাস লিকেজ হচ্ছে কিনা এটা যেন যারা রান্নাঘরে থাকেন তারা বুঝতে পারেন। এবং গ্যাস লিকেজ হলে যে গন্ধটা হয়, এটা পচা ডিমের গন্ধের মতো হয়, এটা যেন ওনারা বুঝতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনার দেশলাই জ্বালানো যাবে না, বা আপনার কোনো বৈদ্যুতিক সুইচ যদি দিতে যায় তাতেও কিন্তু স্পার্ক করে দুর্ঘটনাগুলো ঘটে থাকে। আর আরেকটা হচ্ছে যে এই পাইপগুলা নিয়মিত পরীক্ষা করার ব্যবস্থা থাকলে ভালো হয়। এটা যারা সরবরাহ করে থাকেন তারা এটা পরীক্ষা করে গেলে আমার মনে হয় দুর্ঘটনাগুলো এড়ানো সম্ভব হবে। আচ্ছা। আর বাচ্চাদের ক্ষেত্রে যেই তরল পদার্থে বার্ন হয়, সেটা অনেক সময় দেখা যায় যে তরকারির ঝোল গায়ে পড়ে গেছে, অথবা আপনার গরম পানি গোসলের জন্য নিয়ে যাচ্ছে, পাতিল থেকে পড়ে গেছে, তাতে বার্ন হচ্ছে। তো এগুলা আমরা বলি যে ক্যারি করার জন্য বালতি হচ্ছে সবচেয়ে নিরাপদ। বালতিতে ক্যারি করলে এগুলো গায়ে পড়ার সম্ভাবনা থাকে না। অনেক সময় খাবার টেবিলের পাশে যদি আমরা চা অথবা দুধ রেখে দিই, বাচ্চারা অনেক সময় ধরতে গিয়ে এটা গায়ে পড়ে যায়, এতে করে বার্ন হয়। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা পেয়ে থাকি যে গ্রামাঞ্চলে রান্নাঘর আর শোয়ার ঘর একটাই ঘর তাদের। তো দেখা যায় যে অনেক বাচ্চারা ওই রান্নাঘরে যদি ছাই দেওয়া থাকে, ওপেন চুলা যেগুলোকে বলি আমরা, ওই ছাইয়ের মধ্যে অনেক সময় পা দিয়ে দেয়, হাত দিয়ে দেয়, এগুলো বার্ন হয়। তো এইটা আসলে প্রিভেন্ট করার জন্য বাচ্চাদেরকে দূরে রাখা ছাড়া কোনো উপায় নাই। আর ইলেকট্রিক বার্ন যেগুলো হয়ে থাকে, সেক্ষেত্রে আমি বলবো যে এটা সরকারেরও কিছু ভূমিকা থাকতে হবে, যে এই ইলেকট্রিক যে লাইনগুলো আছে, এই লাইনগুলো নিয়মিত পরীক্ষা করানোর ব্যবস্থা করা, আর বারান্দার খুব কাছেই যেন এই লাইনগুলো না যায়, যাতে করে বাচ্চারা অসাবধানতাবশত এগুলো থেকে ইনজুরি না হয়, এই ব্যবস্থাগুলো নিতে হবে। এবং মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে যে এইভাবে বার্ন হলে এদের মৃত্যু ঝুঁকি অনেক বেশি থাকে। তো তারা যেন এই ব্যাপারগুলোতে সতর্ক হয়। সেজন্য আমরা স্কুল পর্যায়ে যেটা বলেছিলাম, যে স্কুলে আমরা বাচ্চাদের যে ফার্স্ট এড, যেটা প্রাথমিক চিকিৎসার যে অংশটা, এটা আমরা অ্যাড করে দিতে পারি, যে স্কুল পর্যায়ে যে বার্ন হয়ে গেলে আমরা 20 মিনিট ধরে পানি দিব, বা অন্যান্য যে উপকরণগুলো আমরা লাগিয়ে থাকি এগুলা ব্যবহার করব না। আর আরেকটা হচ্ছে সামাজিকভাবে আমরা করতে পারি, হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আমরা ক্যাম্পেইন করতে পারি, এবং আমরা বিভিন্ন ধরনের নিউজ পেপার বা টিভি মিডিয়াগুলোর মাধ্যমে আমরা সচেতনতা সৃষ্টি করতে পারি মানুষের মধ্যে। আচ্ছা, এই ধন্যবাদ। আমাদের পোড়া রোগীদের ক্ষেত্রে যে জিনিসটা থাকে, অনেক সময় ডিসফিগার হয়ে যায়, পুড়ে যায়। ছোট বাচ্চাদের ক্ষেত্রে একটু আগে বলি যে ওদের তো পুরো জীবনটা পড়ে আছে, তারপরও দেখা যায় যে এক অংশ পুড়ে গেছে বা গলার সাথে বুক লেগে গেছে, পুরো এরকম অনেক ডিসফিগার বা বাচ্চাদেরকে আমরা পাই। এই ক্ষেত্রে চিকিৎসা আসলে কি অ্যাভেলেবল আছে বাংলাদেশে? আচ্ছা, বাচ্চাদের বার্নের ব্যাপার আমি আগেও বলেছি, এটা একটু ডিফারেন্ট, চিকিৎসাটা একটু ডিফারেন্ট। তো বাচ্চাদের ক্ষেত্রে ওই যে পুড়ে গিয়ে গলা লেগে যায়, কন্ট্রাকচার বলি আমরা এটাকে, বা হাতটা অনেক সময় দেখা যায় বেঁকে যে যায়, জি। বেঁকে যায়। তো এগুলো আসলে প্রাথমিকভাবে চিকিৎসা করার সময় আমরা যদি ফিজিওথেরাপি এবং স্প্লিন্টিংয়ের ব্যবস্থা করতে পারি, তাহলে অনেকাংশেই এটা এড়ানো সম্ভব হয়। আচ্ছা। এটা পরবর্তীতে চিকিৎসা করার থেকে যদি প্রাথমিকভাবে আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি, এটা যেন না হয়, সেটা কিন্তু মানে সবচেয়ে ভালো ফলাফল নিয়ে আসতে পারে। তো প্রাথমিকভাবে আমরা ফিজিওথেরাপি দিয়ে থাকি। অনেক সময় বাচ্চারা এটার সাথে কোঅপারেট করতে পারে না, এই জন্য ওদের এই প্রবলেমগুলো বেশি হয়। হ্যাঁ, আর পরবর্তীতে যখন এগুলা ডেভেলপ করে যায়, কন্ট্রাকচার হয়ে যায়, তখন সার্জারির মাধ্যমে চিকিৎসা করতে হয়, এবং অনেকগুলো সার্জারি করতে হয়। সার্জারি পরেও অনেক সময় ফিজিওথেরাপির প্রয়োজন হয়। আচ্ছা, আমাদের তাহলে রেগুলার জীবনে সাবধানতা কি কি অবলম্বন করা দরকার, এটা আপনি একটু উপদেশ হিসাবেই যদি আপনি দর্শকদেরকে একটু বলতেন।
পোড়ার ব্যাপারে, তারপরে আমি বিদায় নিয়ে নিব। আচ্ছা, আমার মনে হয় যে আমরা ঘরেই শুরু করি, যেহেতু বেশিরভাগ জি। ক্ষেত্রেই পোড়াগুলো আমরা ঘরেই পেয়ে থাকি। তো ঘরের ক্ষেত্রে একটা যেটা আমি গুরুত্ব দিব সেটা হচ্ছে শিশুরা যেন কোনোভাবেই রান্নাঘরের কাছে যেতে না পারে। এটা পরিবারের যেই থাকে না কেন এই ব্যাপারে নজর দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যারা রান্না করেন, রান্নাঘরে বেশি সময় থাকেন, তাদেরকে এই ব্যাপারে সচেতন হতে হবে যেন কোনো লিক হলে ওনারা সহজেই আইডেন্টিফাই করতে পারেন এবং সেটা সারানোর জন্য যথাযথ উদ্যোগ নেন। আচ্ছা। আর হচ্ছে রান্না করার সময় আমরা বলি যে ঢিলেঢালা কাপড় জি। একটু অ্যাভয়েড করতে পারলে ভালো। অনেক সময় কাপড়ের আগুনটা লেগে যাচ্ছে, ওড়নাতে লেগে যায় বা শাড়িতে লেগে যায়। এগুলো অ্যাভয়েড করতে পারলে আমার মনে হয় যে ইনসিডেন্স কমানো সম্ভব হবে। ধন্যবাদ। আসলে অনেক কিছু জিজ্ঞেস করার আছে, এত স্বল্প সময় হয়তোবা সম্ভব না, কিন্তু যতটুকু পেরেছি আমরা আজকে একটু জানার চেষ্টা করেছি। এত সুন্দর একটা আলোচনা উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লাগে এবং ভালো লাগছে আমি জানি। আমাদের অনুষ্ঠানে যা যা আমরা বলি সেগুলো আমরা আসলে কাজে লাগানোর চেষ্টা অবশ্যই করব। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই অনুষ্ঠান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।